গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামজা। অন্যান্য দিন আমি যখন উঠি তখন তো চারিদিকটা চুপচাপ থাকে, আজকে শব্দ পাবে। তার কারণ আজকে রাকেশ উঠে গেছে, কিন্তু সকাল সকাল। অন্যান্য দিন 8টার সময় ওঠে, আজকে 1 ঘন্টা আগে উঠেছে। ওই যে মুখি মারছে ওখান থেকে। তার কারণটা কি? নিজের কাজ, তাই রাত্রিবেলা 1:30-2 অবধি রেকর্ডিং করেছে, তাতেও হয়নি। সকালবেলা 7টার সময় এ কি কলিং বেল টিপছে এরকম করে, দেখো তো। সকালবেলা 7 সকাল উঠে গেছে রেকর্ডিংয়ের জন্য। অবস্থা ভাবো কি বাবা, ওই দিকের কলিং বেল টিপে দিল নাকি? রাকেশের স্টুডেন্টের আসার কথা সকাল সকাল রেকর্ডিংয়ের জন্য। এবার আমাদের নিচে একটা কলিং বেল, ওপরে একটা কলিং বেল, ভুল করে ওই পাশের কলিং বেলটা টিপে দিয়েছে। ওদের তো ঘুম ভেঙে যাবে। সারাদিন কি করি দেখতে থাকো, আজকের ব্লগটা শুরু করি। গতকাল রাত্রেই দেখেছিলাম চাল যে শেষ। আবার চাল শেষ বলতে নেই, কি যেন একটা বলে, চাল বাড়ন্ত। মানে চালের ড্রামে চালটা একেবারেই শেষ হয়ে গেছিল। চালটা ভাবলাম যে ঢালবো, তারপরে এটাও ভাবলাম যে তলার চালটা থেকেই যাবে, তাই জন্য থাক, একেবারে শেষ করে তারপরে ঢালবো। সকালে গিয়ে দেখছি যেইটুকু আছে সবার হবে না। তারপরে এটাকে টেনে বের করেছি। এত ভারী, আমার পক্ষে আর সম্ভব হয় এত ভারীটা নিয়ে যাওয়া? তারপরে বাধ্য হয়ে রাকেশকে গিয়ে ডাকলাম। পারলাম না, শেষ পর্যন্ত ওকেই দেখেছি। তো ভারী এটা 50 কিলো না? 26 তুলতে পারবো না। সেম যাও রেখে আসো, মুখটা খুলে দিও, কিন্তু ঢালতে পারবো না। কাঁচি দিয়ে কেটে নেবে। কাঁচি দিয়ে কাটলে তো ছিঁড়ে যাবে। হ্যাঁ, কাঁচি দিয়ে সমান করে কাটবে। কাঁচি আসে না, কিনে আসো। ও চালটা নিয়ে নিচে যেতে যেতে আমি কাঁচি নিয়ে পেছনে মারলাম দৌড়। তার কারণ ও যদি ওই বস্তা রেখে দিয়ে চলে আসে, ওইটা তুলে নিয়ে ঢালা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। ওই জন্য তাড়াতাড়ি করে গেছি। এবার কেটে একবারে ঢেলে দিয়ে আসতে বলবো। ছেলেদের কাছে যেই সব কাজগুলো বা হাতের খেল বলে মনে হয় না, সেই সব কাজ মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন মনে হয়। আবার মেয়েদের ক্ষেত্রে যেই কাজগুলো বা হাতের খেল, সেই সব কাজগুলো ছেলেদের কঠিন মনে হয়। এভাবেই তো চলছে। সোমবার হলেই আমার মাথায় চিন্তা হয়ে যায় কোন জামাটা পরবো। রাত্রিবেলায় বের করে রাখতাম, কিন্তু কালকে একদম টাইম পাইনি ওইসব রান্নাবান্নার চোটে। তাই সকালবেলা উঠেই আগে বের করতে লেগেছি কি জামা পরে যাব। আলমারির ভেতরে এমন অবস্থা হয়েছে না, একটা জামা খুঁজতে গেলে একেবারে নাকানি চোবানি খেয়ে যেতে হয়। দেখো একেবারে শুয়ে পড়ে খুঁজছি, যেইটা ভাবি পরবো সেইটা কিছুতেই খুঁজে পাই না। এবারে কিছু জামা নামিয়েছি, নামানোর পরে শেষ পর্যন্ত খুঁজে পেলাম কোনটা পরবো। সকালে তো আমি দারচিনির জল খাই। আজকে কি হয়েছে কে জানে, দারচিনির মধ্যে মনে হয় এলাচ ছিল, এলাচ বা লবঙ্গ কিছু একটা ছিল। একেবারে মনে হচ্ছে গরম মশলার জল খাচ্ছি, না দেখি ফুটিয়ে ফেলেছি, এখন সেটাই খাচ্ছি। রাকেশকেও কিন্তু তাই দিয়েছি, মনে হচ্ছে সকাল সকাল গরম মশলা দিয়ে কিছু খাচ্ছি। এটা খাই, খেয়ে তাড়াতাড়ি করে স্নান করতে ঢুকি। তার কারণ হলো বেজে গেছে ঘড়িতে প্রায় 8:10, আর একদম টাইম নেই। স্নান করে বেরিয়ে যা শুনলাম, তাতে বুঝলাম ছেলে আমার পেকে গেছে। তোমাদের সাথে একটু শেয়ার করি। ঝনক আগে বাবা চলে গেলে কাঁদতো, এখন কি করে ঝনক? বাবাই আমি তাহলে আসছি। এই জন্য আমি আসছি। হ্যাঁ, এইটাই নিয়ে বসে। কতগুলো ব্যাগ নিয়ে যাবে? আর ঝনককে কালকে টোটো কিনে দিয়েছিলাম, টোটোটা ভেবেছিলাম যে যখন বায়না করবে তখন দেবো, এমনি দিয়ে দিয়েছেন আগে। এটা নিয়ে মেতে আছে এখন। রস করছি, করেই ওকে রেডি করাবো। ঝনকের এখন নতুন বায়না, প্রত্যেকদিন স্কুলে 3-4টে করে খেলনা ভরে ভরে নিয়ে যাবে। আমি বারণ করলাম, দেখি আজকে কি বলেছে। বড় নেই তো স্কুলের ব্যাগে খেলনা? বড় ভরেছ? নিয়ে নেবে কিন্তু। প্রত্যেক দিন এই কীর্তি করে। এই যে বের করো ব্যাগ থেকে, খেলনাগুলো বের করো। আন্টিরা স্কুল থেকে নিয়ে নেবে, নিয়ে নিতে বলবো। দাদা এত খেলনা ঢোকায় না।
চাবির রিং দুটো পারিনি বের করতে। চলো। ঝনককে স্কুলে দিয়ে এসে গেছি আমার স্কুলে। এই দেখো রিহার্সাল হচ্ছে। কিসের রিহার্সাল হচ্ছে এখন বলবো না, সামনে আমাদের একটা বড়সড় প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটা এইবারই প্রথম হবে, এই জন্য আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড। আর এটা কিন্তু এই উইকেই হবে। আমি কিন্তু মহা ফ্যাসাদে পড়েছি। ঝনক কাঁদছে, তার কারণটা শুনবে? আজকেও স্কুলে অন্য একজন বন্ধুর থেকে আলু ভাজা নিয়ে খেয়ে নিয়েছে, আর ম্যাডাম আজকে খুব বকেছে, এই জন্যই ওর এত কান্না। কি করা যায় বলো তো, রোজ রোজ কি আলু ভাজা দিয়ে পাঠানো সম্ভব? এই তো সবে মার্চ মাসের শুরুর দিক, এখনই বাইরে যা তাপপ্রবাহ চলছে। টোটো করে যাওয়ার সময় মানে বাড়ি ফেরার সময় একেবারে গা হাত পা জ্বলে যায় রোদের তাপে। গরমকালটা তো পড়েই আছে, কী যে করবো তখন ভগবানই জানে। স্কুল থেকে এসে ঝনককে খাইয়ে তো শুয়ে দিয়েছি, আর স্কুল থেকে আসার পরে এমন একটা খারাপ খবর শুনলাম। খারাপ খবর তোমাদের সাথে শেয়ার করার আছে, একটা ভালো খবরও শেয়ার করার আছে। আগে খারাপ খবরটাই শেয়ার করি তোমাদের সাথে। মানে খুব খারাপ লাগছে এটা শুনে। গীতাদি আমাদের বাড়িতে যে কাজ করেন, উনি তো খুব ভালো মানুষ। মানে ভালো মানুষদের সাথেই দেখি এরকমই হয়, যারা খারাপ মানুষ তাদের সাথে এরকম খারাপ ঘটনা ঘটে না, ভালো মানুষদের সাথেই খারাপ ঘটনাগুলো ঘটে। ওনার 3 ছেলে মেয়ে, তার মধ্যে বড় মেয়ে যে সে আবার না জানিয়ে কিছু না বলে বাড়ির থেকে কোথায় চলে গেছে। এবার কী অবস্থা, সে কান্না কাটি বাড়িতে এসে শুনছি এইসব হয়েছে। এখনও পর্যন্ত খবর পাইনি, ফোন নাম্বার নেই। এবার ওনার ফোন নাম্বারটা উনি দেননি, ফোন নাম্বার থাকলে তাও একটু জানতাম। দেখি সন্ধ্যেবেলা যদি টাইম পাই তাহলে বাড়ি গিয়ে একটু খবর নিয়ে আসবো। এই খবরটা শুনে খুব মনটা খারাপ লাগছে ওনার জন্য। আর একটা ভালো খবর আছে, ভালো খবরটা হলো, দেখলেই তো আমাদের স্কুলে কেমন রিহার্সাল হচ্ছে। আমাদের স্কুলে আর 2 দিন পরেই বসন্ত উৎসব হবে। কোনো বছরই হয় না, হাই স্কুলগুলোতে অনেক বছর ধরেই হচ্ছে, কিন্তু প্রাইমারি স্কুলে এখনও শুরু হয়নি সেভাবে। এবার একজন টিচারের উদ্যোগে মানে উনি প্রথম তালটা তুললেন যে এরকম বসন্ত উৎসব করলে কেমন। তখন বাবা তো প্রথম রাজি হয়নি, তারপরে আস্তে আস্তে রাজি করানো হয়েছে। মানে আমাদের সমস্ত টিচারদের খুব মজা। আমাদের স্কুলে এবার বসন্ত উৎসব পালন করা হবে বৃহস্পতিবার। শুক্রবার ছুটি আছে, বৃহস্পতিবারই, তাই জন্য বসন্ত উৎসবটা পালন করা হবে। তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। এই ছেলেটা সন্ধে হলে আর উঠতে ইচ্ছে করে না, পড়তে যাবে রেডি করানোর চেষ্টা করে যাচ্ছি অনেকক্ষণ থেকে। ব্যাগ নিয়ে এসেছি, জামা নিয়ে এসেছি, একটা করে কাজ করছি আর এখন শুয়ে পড়ছে। উঠবি? বাবা ফোন করেছিল কিন্তু। 7টা বাজে, ওঠো, চলো ওঠো। এখন উঠতে ইচ্ছে করছে না, রাত্রিবেলা ঘুমোতে ইচ্ছে করে না। ওঠো, উঠে বলো, পড়তে যেতে হবে। ওঠো ওঠো, ও বাবা, ওরে কত ঘুম, মুখে মশা ঢুকে যাবে। চলো ওঠো ওঠো ওঠো, বাবা এসে গেছে, ওঠো 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 ওঠো। আর হাতের মধ্যে সবসময় খেলনা, এইসব খেলনা নিয়ে স্কুলে যায়, খেলনা নিয়ে পড়তে যায়। টম আর ইয়ে কই, টম আর ডোরেমন, এই যে সারাদিন আছে এই দুটো নিয়ে। তোমাদের সাথে তো সেদিনকে ইউরোপের প্রেগনেন্সি চলাকালীন মানে কি কি সুবিধা বা ডেলিভারির সময়ের কি কি সুবিধা এরকম কিছু শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আফটার প্রেগনেন্সি ওখানে কি কি সুবিধা পাওয়া যায়। মানে আমাদের ইন্ডিয়ার তুলনায় ওখানে যে কত রকম সুবিধা বেশি সেটা তোমরা শুনলেই বুঝতে পারো। রিসিভ করার পরে যদি কোনো রকম কমপ্লিকেশন থাকে তাহলে তোমার কমপ্লিকেশনটা যেই মানে কারণে, সেই কারণের স্পেশালিস্ট, মানে আমার দিদিভাইয়ের যেমন ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস যেহেতু ছিল তাই জন্য ডায়াবেটিসের যিনি স্পেশালিস্ট উনি দিদিভাইকে কল করেন। কল করে মানে হসপিটালে তো নাম্বার আগের থেকেই নিয়ে নেয়, কল করে ডিটেলসে মানে সমস্ত একদম A to Z জেনে নেন। জেনে নিয়ে একদিন ডেট দেন ওনার সাথে, মানে সামনাসামনি কথা বলার, সমস্ত কিছু ওখানে সামনাসামনি কথা হয়। তারপরে কি কি ওখানে তার জন্য কি কি করতে হবে, মানে কি খেতে হবে। ওখানে তো ওষুধের তেমন কোনো ব্যাপার নেই, মানে খাওয়া দাওয়ার ওপর বেশি আর কি ওখানে জোরটা দেওয়া হয়। কি কি খাওয়া দাওয়া করতে হবে এইসব ব্যাপারগুলো বলে দেয়। ডাক্তাররা কতটা মানে পেশেন্টদেরকে কেয়ার করেন, না হলে এরকম আলাদা আলাদা করে ফোন করে তাদেরকে ডিটেলস এরকম বলে দেওয়া, এটা আমাদের এখানে তো দেখা যায় না। ডেলিভারি সংক্রান্ত সমস্ত কিছু তোমাদেরকে পরে কোনো এক ভিডিওতে বলবো। আজকে তোমাদেরকে বলি আফটার ডেলিভারি ওখানে কি কি সুবিধা পাওয়া যায়। অনেক রকম সুবিধা আছে। বাচ্চা হওয়ার সাথে সাথেই বাচ্চা বাড়িতে চলে এলো,
3 দিনের মাথায় বা যে কদিনের মাথায় বাড়িতে চলে আসার পরে বাচ্চার যদি কোনো রকম প্রবলেম হয়, এবার এই প্রবলেমটা ওরা জানবে কি করে? ওরা কিন্তু মানে কোনো নার্স হোক বা কোনো ডাক্তার হোক বা কোনো মিডওয়াইফ হোক এসে টাইম টু টাইম মানে 1 দিন অন্তর বা 2 দিন অন্তর চেক আপ করে যায় বাড়িতে এসে। ওইটা কিন্তু ওর জন্য হসপিটালে যেতে হয় না। এবার বাড়িতে এসে চেক আপ করে যদি দেখে যে কোনো হসপিটালাইজড করার মতো ব্যাপার হয়েছে তবেই হসপিটালে নিয়ে যেতে হয়। না হলে নিজের থেকে যে আমরা এখানে যেমন দেখলাম শরীরটা খুব খারাপ, আমরা ভাবলাম এবার হসপিটালে নিয়ে যাই, এটা আমাদের ওপর কিন্তু ওখানে কোনো কিছু ডিপেন্ড করছে না। ওখানে সমস্ত কিছুই ওনারাই আর কি হ্যান্ডলিং করে। এবার হয়ে গেল 1 মাস এরকম টাইম টু টাইম এসে চেক আপ হয়ে যায়। 1 মাস কেটে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত কি করা হয়? 6 মাস পর্যন্ত মা এবং বেবি দুজনেরই ওই হসপিটালে গিয়ে একদম টাইম টু টাইম চেক আপ করানো হয়। মানে মায়েরও তো কোনো রকম ক্রিটিক্যাল কন্ডিশন হতে পারে, অনেক সময় হয় যে বাচ্চা হওয়ার পর আফটার প্রেগনেন্সি মায়েরও অনেক রকম প্রবলেম হয়। সেই প্রবলেমটা যাতে কোনোভাবেই না হয় তাই জন্য হসপিটালে গিয়ে টাইম টু টাইম চেক আপ করাতে হয়। এটা হলো আরেকটা সুন্দর ব্যাপার। আরেকটা ব্যাপার হলো 5 বছর পর্যন্ত, মানে বাচ্চা যতদিন না 5 বছর হচ্ছে ততদিন পর্যন্ত 6 মাস অন্তর বা 2 মাস অন্তর একটা রুটিন চেক আপ একেবারে হসপিটাল থেকে ফ্রি অফ কস্ট দেওয়া হয়। ওইটাও তোমাদেরকে টাইম টু টাইম গিয়ে করিয়ে আসতে হবে, একটা টাইম দিয়ে দেওয়া হবে, টাইম টু টাইম গিয়ে করিয়ে আসতে হবে। এই ব্যাপারগুলো তো হলো ট্রিটমেন্টের। এইবার তোমরা একটা মজার জিনিস শোনো। ওইখানে বাচ্চা হওয়ার সাথে সাথে প্রথম একদম 1 মাস বাচ্চার জন্য বাচ্চার বাবদ গভর্নমেন্ট থেকে ইন্ডিয়ান ভ্যালুতে 56,000 টাকা দেওয়া হয়। এই 56,000টা প্রত্যেক যতজন বাচ্চা হচ্ছে প্রত্যেকে কিন্তু পাবে। তারপরে কি ইন্ডিয়ান ভ্যালুতে আমি কিন্তু সমস্ত কিছু বলছি, ওইখানকার ইউরো হিসেবে বলছি না, বুঝতে যাতে সুবিধা হয় তোমাদের। এইটা একটা হলো। এর পরের মজার কথাটা শোনো, বাচ্চার যতদিন না 16 বছর হচ্ছে ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে মানে পার মান্থ বাচ্চার জন্য 28,000 টাকা করে মায়েরা পায়। আর এই জিনিসটা 3 জন বাচ্চার ক্ষেত্রে অ্যালোটেড, মানে 3 জন পর্যন্ত এই জিনিসটা অ্যালোটেড হবে। এবার তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ওই আইরিশ ফ্যামিলিতে দেখা যায় 3 জন করে বাচ্চা নিয়েছে। মায়েরা কি করেন, প্রত্যেক বাচ্চার জন্য 28,000 টাকা করে পান। ওই 28,000 টাকাটা জমান আর তার সাথে সাইডে ছোটোখাটো টেম্পোরারি কোনো বিজনেস বা টেম্পোরারি কোনো সার্ভিস করেন। এই দিয়ে ওনাদের সমস্ত হাত খরচ বা যাই হোক ইনকামটা চলে যায়। কারণ ব্যাপারটা মজার, তাহলে ভাবো। আর তাছাড়া ওখানে বাচ্চারা হওয়ার পর থেকে সমস্ত ট্রিটমেন্ট যাবত যা খরচ আছে বা পড়াশোনা যাবত যা খরচ আছে সমস্ত কিছু গভর্নমেন্টের। ওখানে প্রাইভেট স্কুল বলে কিচ্ছু হয়, কিছু হোক হসপিটালে যেতে হবে, তোমাদেরকে পড়াশোনা করতে হবে, সেই প্রাইভেট স্কুল বলে কিচ্ছু নেই, মানে গভর্নমেন্ট স্কুলেই তোমাকে যেতে হবে। এরকম ব্যাপারগুলো ওইখানে শোনা যায় প্রত্যেকটা, মানে বাচ্চা হওয়ার পর থেকে সমস্ত খরচ ওখানে গভর্নমেন্টের। কি ভালো না ব্যাপারটা? আজকে তোমাদের সাথে এই কথাগুলোই শেয়ার করলাম। আমি যেদিন থেকে শুনেছি না মায়ের কাছ থেকে, ভাবছি যে কবে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্যাপারগুলো। আর দিদিভাইয়ের ছেলের নামটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি সেদিনকে, অনেক কথাই বলেছিলাম কিন্তু শেয়ার করতে ভুলে গেছি। ওর ডাক নাম হলো কোলাজ আর ভালো নাম হলো ইহিত। দুটো নামই আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর আনকমন নামগুলো। ঝনক নামটাও দিদিভাই দিয়েছিল, আমার ঝনক নামটাও এত পছন্দ হয়েছিল, আমি মানে কথায় আমি ঝনক নামটা রেখে দিয়েছিলাম। ঝনক নামটা আমি প্রথম শুনেছি, আর কখনো শুনিনি। আর এই কোলাজ আর ইহিত এই নামগুলো আমার কানে আজ পর্যন্ত আসেনি। দিদিভাই নাম দেওয়ার ক্ষেত্রে একেবারে এক্সপার্ট। চেরি বেরির ভালো নামটাও কিন্তু দিদিভাই দিয়েছে, সন্নতি আর ত্রারিতি। চেরির নাম সন্নতি আর বেরির নাম ত্রারিতি। দুপুরবেলা তো তোমাদেরকে বললাম একটা খারাপ খবর আছে, তাই জন্য আজকে রাকেশ ফেরার পরে রাকেশকে বললাম চলো গীতাদির বাড়ি থেকে একটু দেখা করে আসি, কি হলো না হলো সেগুলো একটু জেনে আসি। রাকেশও আমার কথায় রাজি হলো। গেলাম, গিয়ে মানে গীতাদির সাথে আমাদের এমন হৃদ্যতা তৈরি হয়ে গেছে না, মানে সামান্য কিছু অসুবিধা হলে মনে হয় যে একটু গিয়ে খোঁজ নিয়ে আসি। গেলাম, গিয়ে মোটামুটি মনে হচ্ছে সমস্ত কিছু স্টেবলই আছে। রাকেশ তো যেহেতু কোর্টে আছে, ও এইসব ব্যাপারে বেশ ভালো সাজেশন দিতে পারে, সাজেশন কিছু দিল। তারপরে ও তো কথা বলাতে ওরা যারা রাকেশকে চেনো তারা তো জানোই, ওই ছেলেটার সাথে কথা বললো, সমস্ত কিছু মিটমাট করে নেবে, সমস্ত কিছু মিটে যাবে। আর মনে হচ্ছে কোনো রকম প্রবলেম হবে না। আপনি কি আজকে সারাদিন রেকর্ডিং করেই কাটাবে? হ্যাঁ, কালকে রাত্রে করেছো, সকালে করেছো, আবার একটু আগে করেছো, করে এখন কটা বাজে? 10:35 বাজে। এতক্ষণে রেকর্ডিং করে প্রযুক্তকে বাড়িতে দিয়ে এলে। এখন আমার ভয়েসটা দেওয়া বাকি আছে, এখন এডিট করাটা বাকি আছে, মানে ঘন্টা দেড়েক তো লাগবেই। সারাদিন ওই করো তুমি, ওই ঘরটা লক করে দাও, দিয়ে ঘরে বসে থাকো সারাদিন, খাওয়া দাওয়া সব ছেড়ে দাও। বাবা বিশাল গান করছো তো। জনককে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, এখন আমরা খাবো। কালকে কিছুটা চিলি পনির ছিল, বাসি এইসব জিনিস বাসি খেতে বেশি ভালো লাগে, রুটি দিয়ে এখন এটা খাবো। মনে এত পুলকের কারণ কি? কালকে গীতা দিয়ে আসবে না, বাসন মাজতে হবে, তাড়াতাড়ি খাও, বুঝেছো? বায়না করেছে মোটু পাতলু স্টিকার নেবে, সেই মোটু পাতলু স্টিকার তো পাওয়া যায়নি। বাবা কিসের এনেছি? তারপরে অনেক কষ্ট করে বাবা খুঁজে
কিসের কিসের স্টিকার নিয়ে এসছে বাবা? কে এটা? কিসের স্টিকার এটা? কিসের স্টিকার? তুমি খুশি হয়েছো? আমাকে কি বলেছো? হ্যাঁ, আমি তোমাকে প্রমিস করেছিলাম এনে দেবো। আর তোমাকে কি দেবো আমি? এনাও। বাহ, ঝনকের আজকের নতুন খেলনা এই স্পাইডারম্যানের স্টিকার। আজকে রাত্রে হয়তো এটা নিয়েই ঘুমিয়ে পড়বে। তোমাদেরকে এবার গুড নাইট জানানোর সময় এসে গেছে। আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।